এইটা একটা বড় একটা পাথর হয়, ধরেন এটা হচ্ছে পাথর, সেই পাথরে যদি আপনি কোনোভাবে ভেঙে ভেঙে টুকরা টুকরা করেন, তাহলে কী করছেন ভাই? এই পাথরকে ভেঙে ভেঙে অনেকগুলো টুকরা করছেন। যদি এরকম হয় যে একটা বড় পাথরকে আপনি ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে আসলে ডিফাইন করতেছেন, তখন সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। কী নাম বলছি ভাই? এর নাম হচ্ছে ভাই ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আবার এইটা যদি বড় পাথরকে ভেঙে ভেঙে ক্ষুদ্র করার প্রসেস হয়, তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরকে আবার যদি বড় করার কোনো প্রসেস থাকে, তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে কি বলেন তো ভাই? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরকে আবার আগের জায়গাতে ব্যাক করানো, তাই কি না? তার মানে ডিফারেন্সিয়েশন একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাঙবে, আর ইন্টিগ্রেশন কি করবে? সেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে একসাথে তুলে ফেলবে। এখন ডিফারেন্সিয়েশনের চিহ্ন তো আমরা বুঝলাম, কারণ ডিফারেন্সিয়েশন আমাদের শেষ। আমরা কি করতাম? ডিফারেন্সিয়েশনের ডিডিএক্স এই জিনিসটা করতাম, তাই না? আর ইন্টিগ্রেশনে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এস এর মতো একটা চিহ্ন। কারণ প্রথম কথা হচ্ছে যে ভাই এই চিহ্ন আবার আসে কিভাবে? ইন্টিগ্রেশনের তো আয় আসার কথা, তাই কি না? তো দেখেন এই ইন্টিগ্রেশনের ওয়ার্ডটার উৎপত্তি হয়েছে সামেশন থেকে। সামেশন অনেকগুলা যে পাথরগুলা ছিল, ছোট ছোট পাথর, সেইগুলাকে সে একত্রিত করে আবার বড় পাথরে রূপান্তর করছে না? তার মানে তারা কি করছে ভাই? অ্যাটলিস্ট যোগ করে ফেলছে। তো যোগ করা মানে কি ভাই? সামেশন। আর এই যে এস আছে, ঠিক এইটা কি? সেই এস এর মতো দেখতে। এই জন্য ইন্টিগ্রেশন যে চিহ্নটা, সেটা হচ্ছে এই বড় এস এর মতো দেখতেই এই প্রতীক দিয়ে আসলে চেঞ্জ করা হয় বা প্রকাশ করা হয়, বুঝছি কিনা? তাহলে দেখেন ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে কোনো একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ফেলা, আর ইন্টিগ্রেশন মানেই হচ্ছে সে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরকে বড় আকারে আবার ক্রিয়েট করে ফেলা, ঠিক আছে? ওকে, তো আবার ডিফারেন্সিয়েশনে যখন আমরা দেখছিলাম যে এক একটা ফাংশন যদি যোগ আকারে থাকে, তাইলে আসলে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটারে ডিফারেন্সিয়েশন করা যায়। যেমন আমার যতদূর মনে পড়ে আমরা এভাবে করছিলাম আর কি, যে ধরেন যে ডিডিএক্স অফ এখানে যদি থাকতো ধরেন যে এক্স স্কোয়ার প্লাস 3x, কথার কথা, তাইলে আমরা পরের লাইনটা কীভাবে করতাম? ডিডিএক্স অফ এক্সের উপরে স্কোয়ার একটা করতাম, প্লাস কি করতাম ভাই? ডিডিএক্স অফ 3x। এটা একদম ফার্স্টের দিকে লেকচার ছিল, তাই কি না? তারপরে ডিফারেন্সিয়েশনে এই পুরো ফাংশনটা একটা লিনিয়ার ফাংশন রূপে প্রকাশ করা যায়, মানে লিনিয়ারিটি মেনটেন করে সবসময়, যে না আপনি যোগ আকারে লিখছেন ফাংশনটা, তাহলে প্রথম ফাংশন যোগ হচ্ছে দ্বিতীয় ফাংশন, আপনি ইন্ডিভিজুয়ালভাবে সবার সাথে ডিফারেন্সিয়েশন করতে পারেন। ঠিক সেমভাবে ইন্টিগ্রেশনে কিন্তু সেম ব্যাপারটা, ধরেন যে এখানে আছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস ধরেন দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স, যদি দুইটা ফাংশন দেওয়া থাকে, তাহলে আপনি ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আপনি যেটা করবেন আর কি, যে এই দুইটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করাও কিন্তু একদম সেম কথা হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ কী হবে ভাই? এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তার মানে কি ভাই? ইন্টিগ্রেশনও ঠিক আপনার ডিফারেন্সিয়েশনের মতো করে, মানে যদি যোগ আকারে ফাংশনগুলো থাকে, তাহলে সেগুলো আমরা কি ইন্ডিভিজুয়ালভাবে আসলে করতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন প্রসেসটা আসলে কি, এটা যদি আমরা রিয়েল লাইফ মানে এক্সাম্পল দেই আর কি। আর একটা হচ্ছে যে এই ফাংশনগুলোকে যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটারে আলাদাভাবে ইন্টিগ্রেশনটা করা যায়, ঠিক আছে? এখন আসি যে ইন্টিগ্রেশনের বাস্তব প্রয়োগ আসলে কোথায় দেখা যায়। এই হচ্ছে ফ্যাক্ট, যে আমাদের যে জমির পরিমাপগুলো থাকে, জমির পরিমাপ কিন্তু একদম সুন্দর স্কোয়ার শেপে থাকে না, তাই না? ধরো যে আমরা ট্রেডিশনাল ম্যাথমেটিক্সে যেটা শিখি আর কি, ধরো যে এইটা একটা যদি চিত্র হয় বা এটা যদি একটা জমির পরিমাপ হয়, ধরে নিলাম এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই দৈর্ঘ্য, এটা যদি আমাদের প্রস্থ হয়, তাহলে আমরা ক্ষেত্রফল সমান কী বলি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে দিই, তাই না? তাহলে যদি এটা যদি আপনার ডি হয়, এটা যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে ভাই? এ ইন্টু ডি। আবার এটা যদি কোনো একটা বৃত্তের মতো দেখায়, তাহলে আমরা কি বলতে পারি ভাই বলেন তো? এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাই কি না? বা এটা যদি আরও কোনো শেপ, যেগুলো আমরা পড়ে আসছি জ্যামিতিতে, সেই শেপের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ট্রেডিশনাল ম্যাথমেটিক্স দিয়ে এটাকে সলভ করে ফেলতে পারি। বাট আমাদের যে জমির পরিমাপ, সেটা কিন্তু সবসময় এই ধরনের ত্রিকোণমিতিক আপনার যে শেপগুলো আছে, সেগুলোকে আসলে সে মেনটেন করে না। ধরেন যে এমন হইতে পারে কি না, যে একটা জমি আপনার এরকম একটা শেপ নিয়ে আছে, হইতে পারে না? হইতেই পারে। ধরেন যে খুব প্যাচাল একটা জমি, অনেক বছরের গন্ডগোল আছে, এরকম একটা শেপ নিয়ে আছে, তাহলে বলেন তো ভাই এই জমিতে তো ভাই ক্ষেত্রফল আপনার জানা দরকার, তাই কি না? তাহলে এইটা জানবেন কিভাবে? এই জায়গাতে কিন্তু আপনার ট্রেডিশনাল ম্যাথমেটিক্স এসে হার মেনে যাবে, বাট এখান থেকে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের শুরু। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি কোনোভাবে এই জায়গাটাকে এরকম না চিন্তা করে অনেক বেশি জুম করে ফেলতাম, অনেক বেশি ধরেন জুম করছেন, মানে আপনার কাছে আইফোন আছে, আপনি ধরেন যে 100x বা হচ্ছে 1000x মনে করেন যে আপনি জুম করছেন, চাঁদে চলে গেছেন, এই লেভেলের জুম। তাহলে দেখেন আমি যদি এর মাঝখানে কোনো একটা জায়গা চিন্তা করি, ধরেন যে এইটা একটা জায়গা, এটা হচ্ছে আরেকটা জায়গা, ঠিক আছে?
যে লালটুকু দিলাম এটা যদি একটা জায়গা চিন্তা করি এবং এটাকে যদি আপনি অনেক বেশি জুম করেন তাহলে লালটুকু আপনাকে দেখাবে এরকম একটা শেপ হিসেবে, ঠিক আছে? তাহলে বলেন তো ভাই এটা একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র। তাহলে বলেন আয়তক্ষেত্রের আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন কিনা? পারা যাবে। আবার ধরেন আপনি এইখানে গেছেন, এইখানেও আমি খুব আপনার দাগ দিয়ে ফেলছি, এটাকেও যখন অনেক বেশি জুম করছেন তখন এটাও কি একটা ক্ষুদ্র আয়তক্ষেত্র। এরকম ধরেন এই যে বক্ররেখাগুলো আছে এই জায়গাটা যদি আমি অনেক বেশি জুম করি তাইলে কি হবে, এই বক্ররেখাটাও অনেক বেশি জুমের জন্য একসময় কি সরল রেখা হিসেবে দেখা দেবে অনেক যখন জুম করবেন। আর আপনি যদি এখানে অনেকগুলা ক্ষুদ্র 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 জায়গাতে আপনি দাগটা নেন তাহলে সেটা কি হবে বলেন তো, প্রত্যেকটা একটা আয়তক্ষেত্রের মানে শেপ ক্রিয়েট করবে। তাহলে এই যে দেখেন এইটা পিচ্ছি একটা ধরেন যে এটা কি বলবো জায়গা বা জমি, এই জায়গাতে যদি অসংখ্য ধরেন কোটি কোটি আপনি আয়তক্ষেত্র পাইছেন, মানে কোটি কোটি যদি দাগটা সম্ভব হয় জুম করে তাহলে বলেন কোটি কোটি আয়তক্ষেত্র পাবেন না? তাহলে এই সবগুলো আয়তক্ষেত্র যদি আপনি যোগ করে দেন তাহলে কি হয়ে যাবে, এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবেন না? তার মানে কি ভাই, এইখানে এই প্রসেসটা যেটা আছে বা আমরা যখন এই ধরনের ক্ষেত্রফলগুলো ক্রিয়েট করি বা নির্ণয় করি তখন আমরা আসলে ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে কিন্তু জিনিসটাকে রিলেট করার চেষ্টা করি। আবার আমরা এরকম বলি যে ধরেন যে একটা ক্যান, ধরেন কোকাকোলার একটা ক্যান খাচ্ছেন, তাহলে এই ক্যানটার আসলে মানে কিভাবে ডিজাইন করলে ক্ষেত্রফল সবচেয়ে কম লাগবে, আর ক্ষেত্রফল কম লাগলে কি হবে, কস্ট কম হবে না? তো ধরেন কোকাকোলার ডিজাইনে দেখবেন যে নিচের দিকে কিছু সিস্টেম করা থাকে বা উপরের দিকে যে ডিজাইন করা থাকবে সবগুলো কিন্তু ভাই কস্ট মিনিমাইজ করার জন্য। তার মানে কীভাবে ক্যানের ডিজাইন করলে পারে ক্যানের খরচ কম হবে, কিভাবে আপনার এই ধরনের আঁকা বাঁকা ক্ষেত্রফলগুলো ডিফাইন করা যাবে, সেগুলো সবগুলো কিন্তু ক্যালকুলাস থেকেই আসলে আমাদের সলভ করা যায় বা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারি। প্রত্যেকটা শেষে একটা সি থাকে, প্লাস সি থাকে, ঠিক আছে? এই যে আপনার ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট বা এই সি আসলে আসে কোত্থেকেই হচ্ছে একটা ফ্যাক্ট। দেখেন আমি কি বলছিলাম ভাই, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত একটা প্রক্রিয়া। একটা যদি ভাঙার খেলা হয় আর একটা হবে গড়ার খেলা, তাই কি না? তার মানে একটাতে যদি আপনি ভেঙে ফেলেন এটাতে অবশ্যই জোড়া দিতে হবে। বা তাহলে সিস্টেমটা খুব সিম্পল, ধরেন আপনার একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটাকে যদি আপনি ডিডিএক্স করেন, ধরেন যে ডিডিএক্স করছেন, তো ডিডিএক্স করে আপনি যদি একটা অ্যান্সার পান ধরেন জি অফ এক্স, কথার কথা জি অফ এক্স পাইলেন, ঠিক আছে? তাহলে জি অফ এক্সকে ইন্টিগ্রেশন করলে আবার কি পাইতে হবে, এফ অফ এক্স পাইতে হবে না? কারণ কি বলছে, একটা যদি ভাঙে আর একটা কি গড়ে দিবে, তার মানে যার থেকে সে রূপান্তরিত হইলো ডিফারেন্সিয়েশন করে যেইটা পাইলেন সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে আবার কি ডিফারেন্সিয়েশনে যেটা করছেন সেটা আবার ব্যাক পাবেন, ঠিক আছে? তো একটু খেয়াল করেন ভাই, হিসাবটা আমি কি বলতে চাচ্ছি। ধরেন যে একটা অঙ্ক আছে যে ডিডিএক্স অফ এক্স এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই এক্স এর উপরে স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, পাওয়ার সামনে আসে, পাওয়ার কমে যায়, তাই কি না? তার মানে কত আসে ভাই, 2x⁴1। আচ্ছা দেখো আমি এটা আবার বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ 2x³ যেটা ছিল সেটা কি আসলো, কনস্ট্যান্টের তো কোনো কাজ হয় না, কনস্ট্যান্ট 2 এর জায়গায় থাকলো। এখন এই যে 2 সহগের কোনো কাজ হয় না, হ্যাঁ? তাহলে x⁴ কত 3 আছে না? তাহলে ইন্টিগ্রেশনের রুলস কি, এক্স এর পাওয়ার 1 বাড়বে এবং বর্ধিত পাওয়ার দিয়ে কিন্তু ভাগ হবে, করছি। এবং ইন্টিগ্রেশন করতেছি এই জন্য কি প্লাস সি হইলো। তারপর আপনি এই যে 2 আর 4 কাটাকাটি করে x⁴ ডিভাইড বাই 2 প্লাস সি হইলো, ঠিক আছে? এখন আমরা যেটা করলাম যে এই যে অংশটুকু আছে যেটা আমার অ্যান্সার আসলো সেইটাকে তাহলে কি ডিফারেন্সিয়েশন করলে আবার ইন্টিগ্রেশন ব্যাক পাবো না, মানে যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটা ব্যাক পাবো না? তাহলে দেখেন x⁴ ডিভাইড বাই 2 প্লাস সি, এইটারে আমি এখন কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে দেখি যে আসলে 2x³ ব্যাক আসে কিনা। তাহলে দেখেন 1, এই যে 2 আছে না নিচে, এই 2টা কি ভাই 1/2 না, এটা তো সহগ, 1/2 এর সামনে রাখলাম। এখন বলেন x⁴ আছে না, x⁴ এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তাহলে 4 সামনে আসলো, পাওয়ার 1 কমে x⁴ হইলো, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলেই তো 0। তাহলে কত আসবে ভাই, কাটাকাটি করে 2x³। তার মানে কি ভাই, যেইটা ইন্টিগ্রেশন করছি এবং ডিফারেন্সিয়েশন করে ওইটাই পাইছি, তাহলে বলেন ফর্মুলা ঠিক আছে? তাহলে দেখেন আমরা পড়ছিলাম যে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছিল ভাই, কজ এক্স, তাই তো? এটা তাহলে কার ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আর এটা মনে করেন আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা পাশাপাশি লিখতেছি, ঠিক আছে? ইন্টিগ্রেশন, দেখেন সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে, তাহলে বলেন তো ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স করলে কি আসবে, 100% সাইন এক্স আসতে বাধ্য, ঠিক আছে? এখন বলেন তো ভাই প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে। এখন কেন মাইনাস হবে না, তাই না ভাই? হিসাবটা দেখেন এইভাবে একটু বাংলাতে চিন্তা করবেন যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে, এটা হবে কারে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে, ব্যাপারটা বুঝছেন? আমি কিন্তু ঘোরাই ফেলছি কথাটা। আপনি চিন্তা করবেন কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসে, ওইটা না ভাই, কজ এক্স কোথা থেকে আসে, সাইন এক্স থেকে আসে।
ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে জাস্ট এই বাংলার একটা পার্থক্য রাখবেন। তাহলে cos x কোথা থেকে আসে ভাই, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে প্লাস c। ঠিক আছে, এইবার দেখো এখানে কি আসবে, ধরো gdx অফ, যদি cos x চিন্তা করতাম, ঠিক আছে, তাহলে আসতো কত ভাই, মাইনাস sin x। আমরা বলছিলাম কি ভাই, ddx এর যদি c দেখেন তাইলে কি নেগেটিভ বলে দেব। তাহলে এখন আপনাকে ধরেন এখানে বললো যে ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল কত, মানে sin x dx ইকুয়াল টু কত। তাহলে আপনি এখন কি চিন্তা করবেন ভাই, যে ভাই sin x আসে কোথা থেকে, cos x থেকে। কি আসা উচিত ছিল, মাইনাস sin x আসা উচিত ছিল। মাইনাস এ পাশে লেখেনি মানে কি এ পাশে দিয়ে দিবেন, শেষ। তাহলে কত দিবেন ভাই, মাইনাস cos x প্লাস হচ্ছে c। বুঝছি না, বুঝি নাই, ইজি মনে হচ্ছে। ধরো ddx অফ tan x ইকুয়াল টু কত ছিল ভাই, sec স্কয়ার x। তাহলে এখানে কি দিব, এ তো সোজা হয়ে গেল খুব। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়াল টু কত দিব ভাই, tan x প্লাস হচ্ছে c। তার মানে প্রত্যেকটা দেখেন রিভার্স ফরমেশনে যাচ্ছে, প্রত্যেকটাই রিভার্স ফরমেশনে যাচ্ছে। আপনি শুধু চিন্তা করবেন এ কাকা আসলো কোত্থেকে, tan x, তাহলে ওইটা অ্যান্সার। ইন্টিগ্রেশন হয় কীভাবে হচ্ছে দরকার নাই, আসলো কোত্থেকে এটা চিন্তা করলে হয়ে যাবে। এবার দেখেন আরও কিছু ফর্মুলা আছে, ঠিক আছে, দেখো ddx অফ a টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে ln a। এটা সবচেয়ে ভেজাল লাগানো একটা জিনিস, বুঝছেন, বাট আশা করি যে আপনারা হয়তো এরপর থেকে জিনিসটার ভেজাল লাগাবেন না। ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি ভাই, a টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে ln a। ঠিক আছে, তাহলে এখন আপনার কোশ্চেন দিছে এরকম যে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু হোয়াট। আপনাকে এখন চিন্তা করতে হবে সেম কোশ্চেন, বা a টু দি পাওয়ার x আসে কোত্থেকে, ডিফারেন্সিয়েশন করলে আসে না, a টু দি পাওয়ার x আসে কোত্থেকে। তাহলে দেখেন a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কত আসে ভাই, a টু দি পাওয়ার x ইন্টু ln a। তাহলে এই ডারে করলে এইটা আসে, এই আসা জিনিসটা এখানে নাই। তার মানে কি হয়েছে ভাই, a টু দি পাওয়ার x শুধু দেওয়া আছে, ln a কি দেওয়া আছে, কিন্তু ln a অ্যাড